শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। আপনারা শুনছেন মহিউদ্দিন আহমদের বই বেলা অবেলা থেকে ১৯৭২ থেকে ১৯৭৫ বাংলাদেশের অজানা ইতিহাস, শেখ মুজিবের শাসনামল। পর্ব ৭, শেখ মুজিব আওয়ামী লীগ। এখন শুনবেন ষষ্ঠ পর্বের পরের অংশ থেকে। পর্ব ৭। শেখ মুজিব পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক ও শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আগ্রহী ছিলেন। ২৭ ফেব্রুয়ারি ১৯৭৪ লাহোরে অনুষ্ঠেয় ইসলামী ঐক্য সংস্থার শীর্ষ সম্মেলনের আগে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ নিয়ে সংস্থার ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। প্রতিনিধি দলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর একটি বার্তা নিয়ে এসেছিল। বার্তায় বলা হয়েছিল, শীর্ষ সম্মেলনেই পাকিস্তান বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দেবে। ২৪ ফেব্রুয়ারি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দেয়। লাহোরে ইসলামী ঐক্য সংস্থার সম্মেলনে যোগ দেয়া নিয়ে আওয়ামী লীগের মধ্যে ভেদাভেদ ছিল। এই নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেখ মুজিব একটি বৈঠক করেছিলেন। এই সবাই যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সংসদের চিফ হুইপ শাহ মোজাম্মেল হোসেন। সবাই যেসব কথাবার্তা হয় ওই প্রসঙ্গে মোজাম্মেল বলেন, সরকারের একটি অংশ দ্বিমত পোষণ করল। তাজউদ্দিন সাহেব, সামাদ সাহেব, ডক্টর কামাল হোসেন প্রমুখ ইসলামিক সম্মেলনে যোগদানে সমর্থন করতে পারলেন না। এ সম্বন্ধে সিদ্ধান্তের জন্য সেদিন সন্ধ্যার পর তদানীন্তন গণভবনে নেতৃবৃন্দের বৈঠক বসল। সভায় উভয় পক্ষ থেকে প্রচুর যুক্তিতর্ক প্রদর্শন করা হলো। এক পক্ষের মূল বক্তব্য ছিল, আমরা ইসলামিক দেশ নই, আমরা ধর্মনিরপেক্ষ একটি দেশ। অন্যদিকে অধিকাংশের মত, পৃথিবীতে আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। মুসলমানদের রাষ্ট্রসমূহের সম্মেলনে যোগদান না করা এদেশের অধিকাংশ জনগোষ্ঠীর ধর্মানুভূতির প্রতি উপেক্ষা প্রদর্শনেরই নামান্তর। বঙ্গবন্ধু নিজেও এই অভিমত পোষণ করতেন। অধিকাংশের অভিমত যখন গৃহীত হতে যাচ্ছে, তখন আপোস ফর্মুলা হিসেবে একটি প্রস্তাব এলো ওদের তরফ থেকে। ঠিক আছে, যেতে চান যান, কিন্তু যাত্রাপথে দিল্লিতে নেমে ওদের সঙ্গে একটু কথাবার্তা বলে গেলে সব দিক রক্ষা হয়। বঙ্গবন্ধু টেবিল চাপড়িয়ে রীতিমতো ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করে উঠলেন, আমি কারো মাখা তামাক খাই যে আমাকে মাঝপথে নেমে কারো মত নিয়ে যেতে হবে? তোমরা ভেবেছ কি আমাদের স্বাধীন সার্বভৌম আছে? কি করব না করব আমরাই সাব্যস্ত করব। কাউকে ট্যাক্স দিয়ে চলার জন্য দেশ স্বাধীন হয়নি। পিণ্ডির গুহা থেকে নিষ্ক্রান্ত হয়ে আমরা দিল্লির গর্তে ঢুকব। আমার জীবদ্দশায় তা হবে না। তোমরা যে যা মনে করো, আমি ইসলামাবাদ যাব এবং সরাসরি যাব, দিল্লি থামব না। শেখ মুজিব সম্মেলনে যোগ দিতে লাহোরে যান। সেখানে ভুট্টো এবং অন্যান্য মুসলমান দেশের নেতারা তাকে উষ্ণ সংবর্ধনা দেন। শেখ মুজিবের পাকিস্তান যাওয়া ভারত ভালোভাবে নেয়নি। বাংলাদেশে ভারতের হাইকমিশনার জেন দীক্ষিত বলেছেন, বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দেওয়ার ফলে স্বাধীনতা বিরোধী শক্তিগুলো জোর পায় এবং বাংলাদেশের রাজনীতিতে আরও জেঁকে বসে। এই প্রসঙ্গে শাহ মোয়াজ্জেম হোসেনের মন্তব্য ছিল, যেদিন তিনি লাহোরে যাওয়ার সিদ্ধান্ত নেন সেদিনই তিনি তার মৃত্যু পরোয়ানা সই করেন। ৭১ সালে বাংলাদেশে ভয়াবহ গণহত্যা সংগঠিত হয়েছিল। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচ্ছিন্নতা এড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। তার অন্যতম ছিল পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা। পাকিস্তানি যুদ্ধবন্দীদের বিষয়টি নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছিল। ১৯৭১ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.এম. কামরুজ্জামান ঘোষণা করেন যে ৩০ জন পাকিস্তানি উচ্চ পদস্থ কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং গণহত্যার দায়ে শিগগিরই তাদের বিচার করা হবে।
বঙ্গবন্ধু দেশে ফিরে যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়া শুরু করেন। এই সিদ্ধান্তে পাকিস্তানে ভীষণ প্রতিক্রিয়া হয়। ওই সময় পাকিস্তানে প্রায় 4 লাখ বাঙালি আটকা পড়েছিলেন। পাকিস্তান তাদের এক প্রকার জিম্মি করে রেখেছিল। ভারতে আটক যুদ্ধবন্দীরা পাকিস্তানে ফিরে না যাওয়া পর্যন্ত পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। 2 জুলাই 1972 ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সই হয়। উভয় পক্ষই বন্দি বিনিময়ের ব্যাপারে নমনীয় হওয়ার সিদ্ধান্ত নেয়। যুদ্ধবন্দীদের প্রত্যাবাসনের ব্যাপারে পাকিস্তান চীনের সমর্থন পায়। বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার আবেদন করলে 25 আগস্ট 1972 চীন এর বিরুদ্ধে ভেটো দেয়। 1972 সালের 2 জুলাই পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত সিমলা চুক্তিতে উপমহাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দেশের কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছিল। বাংলাদেশ সিমলা চুক্তিকে স্বাগত জানিয়েছিল। 72 নভেম্বরে বাংলাদেশ ও ভারত পাকিস্তানি যুদ্ধবন্দীদের পরিবারের 6000 সদস্যকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিনিময়ে পাকিস্তান তাদের দেশে আটকা পড়া 10,000 বাঙালি নারী ও শিশুকে ফিরিয়ে দিতে রাজি হয়। পাকিস্তান থেকে বাংলাদেশে আসা প্রথম দলটি ছিল তাবলিগ জামাতের। 14 নভেম্বর 1972 80 জন বাঙালিকে পাকিস্তানি কর্তৃপক্ষ বাংলাদেশ তাবলিগ জামাতের সম্মেলনে যোগ দেওয়ার জন্য মুক্তি দেয়। বাংলাদেশ অবশ্য 195 জন পাকিস্তানিকে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের ব্যাপারে অটল থাকে। পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তান 203 জন বাঙালির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচারের সিদ্ধান্ত নেয়। তাদের সম্পর্কে জুলফিকার আলী ভুট্টোর মন্তব্য ছিল, এইসব বাঙালির বিচারের পক্ষে পাকিস্তানে জনমত আছে। আমরা জানি যে যুদ্ধের সময় তারা তথ্য পাচার করেছিল। 28 আগস্ট 1973 দিল্লিতে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি সই হয়। ফলে পাকিস্তানে আটকা পড়া বাঙালিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুই দেশ একমত হয় যে 195 জন যুদ্ধবন্দীর বিচারের বিষয়টি বাংলাদেশ এবং পাকিস্তান বসে সিদ্ধান্ত নেবে। পাকিস্তান কথিত 203 জন অভিযুক্ত বাঙালিকে প্রত্যাবাসন প্রক্রিয়ার বাইরে রাখার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান প্রস্তাব দেয় যে 195 জন অভিযুক্ত পাকিস্তানিকে বিশেষ আদালতে বিচার করা হবে। বাংলাদেশ এই প্রস্তাবে রাজি হয়। সব বাঙালিকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনার জন্যই বাংলাদেশ এই প্রস্তাবে রাজি হয়েছিল। এই সমঝোতার ফলে 15 এপ্রিল 1974 মধ্যে সব যুদ্ধবন্দীর ভারত থেকে পাকিস্তানে এবং সব বাঙালি পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসার পথ খুলে যায়। দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এটি ছিল একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এর ধারাবাহিকতায় 1974 সালের 24 ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দেয় এবং 9 এপ্রিল দিল্লিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে যে বেশি দূর এগোনো যাবে না তা বোঝা গিয়েছিল অনেক আগেই। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের ভাষ্যে বিষয়টি উঠে এসেছে। তাজউদ্দিন আহমদের সঙ্গে অধ্যাপক আনিসুজ্জামানের আলোচনার সূত্র ধরে তিনি বলেন, 22 ডিসেম্বর 1971 মুজিবনগর মন্ত্রিসভার শীর্ষস্থানীয় সদস্যবৃন্দ রাজধানী ঢাকায় ফিরে আসেন। অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, তার 2 দিন আগে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের সঙ্গে দুটো বিষয়ে কথা হয়েছিল। একটি ছিল বুদ্ধিজীবী হত্যার প্রসঙ্গ ধরে পাকিস্তান সেনাবাহিনীর দোসরদের শাস্তি দেওয়ার বিষয়ে। তিনি বলেছিলেন, চেষ্টার ত্রুটি হবে না, তবে কাজটি সহজ হবে না। আমি জানতে চাই কেন। তিনি বলেন, যুদ্ধবন্দী হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর কাউকে বিচার করা সম্ভবপর হবে বলে তিনি মনে করেন না।
আমি আবার জানতে চাই কেন। তিনি বলেন, মার্কিনীদের চাপ আছে। তারা পাকিস্তানকে চাপ দিচ্ছে বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে, ভারতকে চাপ দিচ্ছে যুদ্ধবন্দীদের ছেড়ে দিয়ে উপমহাদেশের পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে। তিনি আরও বলেন, যুদ্ধবন্দীদের বিচারে সোভিয়েত ইউনিয়ন ইচ্ছুক নয়, এমনকি ভারতও উৎসাহী নয়। এই অবস্থায় কার জোরে আপনি বিচার করবেন? আর মূল অপরাধীদের বিচার করতে না পারলে তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের প্রক্রিয়া দুর্বল হয়ে যেতে বাধ্য। যুদ্ধাপরাধীর বিচারের জন্য ন্যূনতম যে দক্ষতা ও নিবেদিত প্রাণ প্রসিকিউটরদের প্রয়োজন ছিল তার বড়ই অভাব ছিল। যুদ্ধাপরাধ ট্রায়ালের জন্য যাদের সরকারি কৌশলী নিয়োগ করা হয়েছিল তাদের শীর্ষস্থানীয় একজন যখন আমাকে বললেন আমাকে বাঁচতে হবে, তখন আমার মনে হয়েছিল যুদ্ধাপরাধের বিচার আর হচ্ছে না। আমি আমিনুল হককে, পরে তিনি অ্যাটর্নি জেনারেল হন, বলেছিলাম আপনারা ওয়ার ক্রাইমের ট্রায়াল করতে পারবেন না। পাকিস্তানি যুদ্ধাপরাধীদের যে তালিকাটি পাওয়া যায় প্রকৃতপক্ষে তাতে 209 জনের নাম আছে। প্রথম নামটি লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজির। অপারেশন সার্চলাইটের মন্ত্রদাতা, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের অনেকের নাম এই তালিকায় ছিল না। উদাহরণস্বরূপ বলা যায়, এই তালিকায় জেনারেল ইয়াহিয়া খান, জেনারেল আব্দুল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, মেজর জেনারেল A.O. মিঠা সহ অনেকেই ছিলেন অনুপস্থিত। ওই সময় নাটের গুরু লেফটেন্যান্ট জেনারেল পীরজাদা এবং জাতীয় নিরাপত্তা প্রধান মেজর জেনারেল গোলাম ওমরকেও তালিকায় রাখা হয়নি। লেফটেন্যান্ট জেনারেল গুল হাসানকে ভুট্টো 1971 সালের ডিসেম্বরে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। পরে তাকে পদচ্যুত করে রাষ্ট্রদূত হিসেবে বিদেশে পাঠিয়ে দেন। ভুট্টো প্রায়ই তাকে বলতেন যে গুল যুদ্ধ অপরাধীর তালিকায় আছেন এবং তিনি তার বিচার ঠেকিয়ে রেখেছেন। ভিয়েনায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় গুল হাসান ঢাকায় জেনারেল ওসমানীকে চিঠি লিখে তার অপরাধের তথ্য জানতে চেয়েছিলেন। ওসমানী পাকিস্তান সেনাবাহিনীতে থাকার সময় গুলের অধীনে কাজ করেছেন। ওসমানী তার চিঠির জবাবে জানিয়েছিলেন গুল মোটেও যুদ্ধ অপরাধী নয়। ওসমানীর চিঠিটি ছিল এরকম: জেনারেল M.A.G. ওসমানী, PSC MNA, 27 মিন্টু রোড, ঢাকা, জুন 3, 1972। প্রিয় জেনারেল গুল, আপনার 14 মে 1972-এর চিঠির জন্য অনেক ধন্যবাদ। আশ্চর্য হয়েছি ওটা পেয়ে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী বাংলাদেশের 7,50,00,000 মানুষের উপর চরম অমানবিক ধরনের গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও লুণ্ঠন চালিয়েছে। বাঙালি ভাতৃপ্রতিম অফিসার ও জওয়ানদের নিরস্ত্র অবস্থায় ঠান্ডা মাথায় হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধা প্রদর্শন করেনি। 25শে মার্চের রাত থেকে আত্মসমর্পণের আগের দিন পর্যন্ত আমাদের জনগণের সঙ্গে তারা যে পাশবিক আচরণ করেছে তার সমান একটি নজিরও ইতিহাসে পাওয়া যাবে না। তাই ইতিহাসের সবচেয়ে অসম্মানজনক পরাজয় বিপুল সংখ্যক জেনারেল অফিসার সহ অন্যান্য অফিসারের নেতৃত্বে প্রায় 93,000 পেশাদার ও অস্ত্রশস্ত্রের সুসজ্জিত সৈন্যের অবনত মস্তকে অস্ত্র সমর্পণ, তাদের র্যাঙ্কের ব্যাজগুলো ছিঁড়ে নেওয়া, এই সবই খোদার বিচার। এই রকমই তিনি করেন এবং ভবিষ্যতেও করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশে কেউ আপনার নাম যুদ্ধ অপরাধীদের তালিকাভুক্ত করেননি। আপনি একথা বলেছেন দেখে আশ্চর্য হলাম। পাকিস্তান নামে যে দেশটি ছিল সেখানে কোনো হারামজাদা আপনার অনিষ্ট করতে চায় না তো? আপনাকে যারা জানে তাদের পূর্ণ শ্রদ্ধা আছে আপনার সততা, সৈনিকোচিত এবং সর্বোপরি মানবিক গুণাবলীর প্রতি। এগুলোর জন্য একজন মহৎ ভদ্রলোক হিসেবে আপনি সকলের প্রিয়। নেতাসহ আমাদের সকলের শুভকামনা। যুদ্ধাপরাধীর তালিকায় শুধু তাদেরই নাম রাখা হয়েছিল যারা যুদ্ধবন্দী হিসেবে
ভারতে আটক ছিলেন। যুদ্ধবন্দী না হওয়ার কারণে প্রকৃত অপরাধীদের অনেকের নাম তালিকায় ছিল না। শেখ মুজিব ছিলেন অত্যন্ত বাস্তববাদী। যুদ্ধবন্দীদের বিষয়টিকে তিনি দর কষাকষির জন্য তুরুপের তাস হিসেবে ব্যবহার করেন। পাকিস্তান থেকে যে কোনো মূল্যে তিনি বাঙালিদের ফিরিয়ে আনতে চেয়েছিলেন। এ কাজে তিনি সফলও হয়েছিলেন। পাকিস্তানের সঙ্গে তিনি অমীমাংসিত দ্বিপক্ষীয় বিষয়গুলোরও আশু সুরাহা করতে চেয়েছিলেন। 1974 সালের 9 এপ্রিল দিল্লিতে সই হওয়া চুক্তিতে তার প্রতিফলন দেখা যায়। চুক্তির 13, 14 ও 15 ধারায় বলা হয়, আপোস রফার জন্য সরকারদ্বয়ের ঐকান্তিক ইচ্ছার পরিপ্রেক্ষিতে উপমহাদেশের শান্তি ও মৈত্রীর স্বার্থে 3 জন মন্ত্রী কামাল হোসেন, শরণ সিং ও আজিজ আহমদ 195 জন পাকিস্তানি যুদ্ধবন্দীর প্রশ্ন আলোচনা করেছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে এই সকল বন্দী বহুবিধ অপরাধ ও বাড়াবাড়ি করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব, আন্তর্জাতিক কানুনের বিধি অনুসারে তা যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরুদ্ধ অপরাধ ও গণহত্যা, এবং এ ব্যাপারে বিশ্বজনীন সাধারণ মতৈক্য রয়েছে যে 195 জন পাকিস্তানি যুদ্ধবন্দীর মতো অপরাধের অভিযোগে আনিত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী বলেন যে তারা যদি কোনো অপরাধ করে থাকে তার দপ্তর তার নিন্দা করেছে এবং গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে। অতীতের ত্রুটি ক্ষমা করে দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন যে ক্ষমা করে দেওয়ার কার্যক্রম হিসেবেই বাংলাদেশ সরকার বিচারের ব্যাপারে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্থির করা হয়েছে যে 195 জন যুদ্ধবন্দীকে দিল্লি চুক্তির অধীনে বর্তমানে সম্পাদনাধীন লোক বিনিময় প্রক্রিয়ায় অন্যান্য যুদ্ধবন্দীর সঙ্গে পাকিস্তানে চলে যেতে দেয়া যেতে পারে। ভাবাবেগ দিয়ে জনগণের মধ্যে উন্মাদনা তৈরি করা যায়, কিন্তু রাষ্ট্র পরিচালনার বিষয়টি একেবারেই আলাদা। এজন্য পদে পদে আপোস করতে হয়। শেখ মুজিব দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলেন, কিন্তু আশানুরূপ ফল পাননি। তিনি সমঝোতার জন্য হাত বাড়িয়ে দিলেও ভুট্টো তাকে নিরাশ করেছিলেন। এমনকি দেশের ভেতরেও তিনি বৈরী সমালোচনার মুখে পড়েছিলেন। 9 এপ্রিল 1974 নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং এবং পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজিজ আহমদের স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ঘোষণায় বলা হয়, উপমহাদেশে স্থায়ী শান্তি ও সম্প্রীতি গড়ে তোলার স্বার্থে পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার বাতিল করে দেয়া হবে। যুক্ত ঘোষণার 14 নং ধারায় বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলে তিনি বাংলাদেশ সফরে যাবেন এবং সৌহার্দ্য এগিয়ে নেয়ার উদ্দেশ্যে অতীতকে ভুলে যেতে এবং ক্ষমা করে দেওয়ার জন্য তিনি বাংলাদেশের জনগণের কাছে আবেদন জানাবেন। একইভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও 1971 সালে বাংলাদেশে পরিচালিত বর্বরতা ও ধ্বংসযজ্ঞের ব্যাপারে ঘোষণা করেছেন। তিনি চান জনগণ অতীতকে বিস্মৃত হয়ে নতুন করে যাত্রা শুরু করুক। তিনি বলেছিলেন, বাংলাদেশের মানুষ ক্ষমা করতে জানে। 195 জন পাকিস্তানি যুদ্ধ অপরাধীর মুক্তির সংবাদ নিয়ে ব্যানার হেডলাইন করেছিল দৈনিক ইত্তেফাক। চুক্তি সই করার পর দিল্লি থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন শেখ মুজিবের সঙ্গে দেখা করেন। শেখ মুজিব ছিলেন বিষণ্ণ। তিনি কামাল হোসেনকে বলেন, বাঙালিরা উদারতা দেখিয়েছে। এই অঞ্চলে একটি নতুন ধারা সৃষ্টির জন্য আমরা সর্বোচ্চ ছাড় দিয়েছি, কিন্তু আমি ভাবছি জীবনে প্রথমবারের মতো আমি জনগণকে দেয়া ওয়াদা রাখতে পারলাম না। আমি বলেছিলাম বাংলাদেশের মাটিতে যুদ্ধ অপরাধীদের বিচার হবে। আমি আমার কথা রাখতে পারিনি। আশা করি এই সিদ্ধান্ত আমাদের জনগণের জন্য ভালো কিছু নিয়ে আসবে। শেখ মুজিব ফেব্রুয়ারিতে লাহোরে ইসলামী ঐক্য সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার সময়
পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টোকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভুট্টো 3 দিনের সফরে 27 জুন 1974 ঢাকায় আসেন। ভুট্টোর ঢাকা সফরের পরিকল্পনা চূড়ান্ত হলে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার সুবিমল দত্ত পদত্যাগ করেন। তার চুক্তির মেয়াদ শেষ হতে আরও 1 বছর বাকি ছিল। ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে পদত্যাগের কারণ উল্লেখ করে তিনি লিখেছিলেন, ভুট্টোর হাতে বাংলাদেশের মানুষের রক্তের দাগ লেগে আছে। তাকে স্বাগত জানাতে আমি বিমানবন্দরে হাজির হতে পারবো না। আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না এবং ভারত ও বাংলাদেশ সরকারকে আমি বিব্রত করতে চাই না। আমার বয়স হয়েছে এবং আমি নিজের কাছে পরিচ্ছন্ন থাকতে চাই। জীবনের এই প্রান্তে এসে এমন কিছুর সঙ্গে জড়াতে চাই না যা আমার শান্তি নষ্ট করবে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর অন্যতম ছিল বৈদেশিক দায় দেনার ভাগাভাগি। 1972 সালের আগস্টে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য হওয়ার সময় 71 পূর্ববর্তী পাকিস্তানের বৈদেশিক ঋণের দায় কে নেবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশ্বব্যাংক ছিল বড় ঋণদাতা সংস্থা। ওই সময় দাতাদের চাপে বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর ঋণের দায় নিতে রাজি হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ অবশ্য বরাবরই বলে এসেছে আগের সব দায় দেনা পাকিস্তানকেই মেটাতে হবে। 1974 সালে করা এক হিসেবে দেখা যায় 1971 থেকে 72 সালের মূল্যায়ন অনুযায়ী পাকিস্তানের কাছে বাংলাদেশের প্রাপ্য ছিল 500 থেকে 550 কোটি ডলার। 71-এ অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ায় পাকিস্তান বেশ কিছুদিন তাদের দেনা পরিশোধ করেননি এবং এক পর্যায়ে দেনা শোধ করতে অস্বীকার করে। দাতাগোষ্ঠী পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল ছিল এবং বেশ কয়েকবার দেনা শোধের সময়সীমা বাড়িয়ে দিয়েছিল। অন্যদিকে দেনার একটি অংশ যেন বাংলাদেশ বহন করে সেই জন্য আন্তর্জাতিক চাপ ছিল। ওই সময় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবের কথা হয়। শেখ মুজিব এই দায় নিতে অস্বীকার করেছিলেন। দাতাগোষ্ঠী বাংলাদেশকে সাহায্য দেয়া অব্যাহত রাখলেও দেনা শোধের জন্য চাপ দিয়ে যাচ্ছিল। 74-এর শেষের দিকে বাংলাদেশকে বাধ্য হয়ে 71 পূর্ববর্তী পাকিস্তানি ঋণের মধ্য থেকে 35 কোটি 56 লাখ ডলারের দায় মেনে নেয়। বিশ্বব্যাংক অবশ্য বাংলাদেশ থেকে 120 কোটি ডলার আদায় করতে চেয়েছিল। পাকিস্তান বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দিলে বাংলাদেশ আশা করেছিল পাকিস্তানের সম্পদ ভাগাভাগি নিয়ে একটা সুরাহা হবে। 74-এর জুনে ভুট্টোর ঢাকা সফরের সময় বাংলাদেশের সুনির্দিষ্ট প্রস্তাব ছিল, পাকিস্তানের সব সম্পদ ও দায় দেনা উভয় দেশ সমান ভাগে ভাগ করে নেবে। ভাগ বাটোয়ারার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি যৌথ কমিশন গঠন করা হবে এবং পাকিস্তান সৌজন্য দেখিয়ে 2 মাসের মধ্যে প্রতীকী অর্থে 20 থেকে 30 কোটি ডলার দেবে। এই হিসাবটা করা হয়েছিল দৃশ্যমান সম্পদকে বিবেচনায় রেখে, যেমন সোনা ও বৈদেশিক মুদ্রার মজুদ, অসামরিক বিমান এবং সমুদ্রগামী জাহাজ। দুতিয়ালি করার জন্য প্রয়োজনে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত এই 3টি দেশের যে কোনো একটিকে জড়াতে অনুরোধ করেছিল বাংলাদেশ। ভুট্টো এ নিয়ে কোনো আলোচনা করতে রাজি হননি এবং এ প্রসঙ্গে কোনো যৌথ বিবৃতিও প্রকাশিত হয়নি। এক শ্রেণীর মানুষ ভুট্টোকে নিয়ে মাতামাতি করেছিল। তাদের উচ্ছ্বাস ছিল বাড়াবাড়ি রকমের দৃষ্টিকটু। এর একটি বিবরণ দিয়েছেন রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহবুব তালুকদার। 29 জুন ভুট্টোর দেশে ফেরার দিন। রাষ্ট্রপতির মুখ্য সচিব এম কেরামত আলী বঙ্গভবন থেকে মাহবুব তালুকদারকে নিয়ে বের হলেন। তারা দেখলেন অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়েছে ভুট্টোকে দেখার জন্য। দুপুর 2:30টার দিকেও পথের দুপাশে মানুষ উপচে পড়ছে। ভিড় সামলাতে পুলিশ ও রক্ষী বাহিনী ছিল তৎপর। তারা জনতাকে পেটাতে থাকলো। বেলা 3:30টার দিকে রক্ষী বাহিনী প্রেস ক্লাবের সামনে এসে রাইফেলের বাট দিয়ে মানুষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
অনেক সাংবাদিক নাজেহাল হন, বিশেষ করে ফটো সাংবাদিকরা। অবজারভার হাউসের সামনে দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক কবি মহাদেব সাহাকে বেদম পেটানো হলে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি বরাহগিরি ভেঙ্কটগিরির বাংলাদেশ সফরের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়া সত্ত্বেও হাইকমিশনার সুবিমল দত্ত তার অনেক আগেই ঢাকা ছেড়ে চলে যান। ভুট্টোকে স্বাগত জানাতে প্রোটোকল অনুযায়ী ডেপুটি হাইকমিশনার জে.এন. দীক্ষিত ঢাকার তেজগাঁ বিমানবন্দরে যান। ভুট্টোর সফর পরবর্তী সময়ের ঘটনাবলী এবং বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে দীক্ষিতের বর্ণনা বেশ খোলামেলা। বিমানবন্দরে মুহুর্মুহুর স্লোগান উঠল, বাংলাদেশ পাকিস্তান মৈত্রী জিন্দাবাদ, জুলফিকার আলী ভুট্টো জিন্দাবাদ। অভ্যর্থনাকারীদের সারিতে থাকা আমাকে যখন তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হলো, আমার সঙ্গে করমর্দন করে তিনি শেখ মুজিবুর রহমানের দিকে মুখ ফিরিয়ে বললেন, ও তিনি এই দেশের প্রতিনিধি যে দেশটি ৭১-এ উপমহাদেশের মানচিত্র বদলে দিয়েছে। তারপর আমাকে বললেন, হয়তো তিনি দীর্ঘদিন ঝুলে থাকা কাশ্মীর সমস্যা মিটিয়ে ফেলে দ্বিতীয়বার মানচিত্র বদলাতে সাহায্য করবেন। আমি বিরক্তি চেপে রাখতে পারলাম না, বললাম, মান্যবর, আপনি যদি চান ভারত ৭১-এ যেমনটি করেছিল তা আবার করতে পারে এবং আমরা কাশ্মীর সমস্যার সমাধান করতে পারলে খুশি হব। তিনি আমার দিকে চোখ পাকিয়ে তাকালেন এবং সরে গিয়ে আমার পাশে দাঁড়ানো মালয়েশিয়ার হাই কমিশনারকে স্বাগত জানালেন। ভুট্টোর আচরণ ছিল খাপছাড়া এবং একগুঁয়ে। তিনি মনে করতেন বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে পাকিস্তান দায় দেখিয়েছে। আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়া এবং সম্পদ ভাগাভাগির ব্যাপারে তিনি অস্বীকার করলেন না। তার মধ্যে কোনো অনুতাপ ছিল না। ভাষা আন্দোলনের স্মারকস্তম্ভ শহীদ মিনারে গিয়ে ফুল দিতে তিনি অস্বীকার করেন। সাভারের শহীদ স্মৃতিসৌধে যেতেও তার আগ্রহ ছিল না। অনেক অনুরোধের পর তিনি সাভার যান। তার পরনে ছিল টি শার্ট এবং মাথায় গলফ ক্যাপ। বিমানবন্দর থেকে যাত্রা পথটি ছিল অস্বস্তিকর। যখন আমাদের গাড়িগুলো যাচ্ছিল তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জনতা ভুট্টো পাকিস্তানের পক্ষে স্লোগান দিচ্ছিল। শেখ মুজিবকে কটাক্ষ করেও অনেক স্লোগান দেওয়া হয়। পরে আমি জানতে পারি প্রেসিডেন্ট ভবনে যাওয়ার পথে শেখ মুজিবুর রহমানের গাড়ি লক্ষ্য করে জুতার মালা ছোড়া হয়েছিল। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে গাড়ির গতি কমে গিয়েছিল। তখন তারা আমার গাড়িতেও আঘাত করে এবং গাড়িতে লাগানো ভারতীয় পতাকা মুচড়ে দেয়। বলতে দ্বিধা নেই, রাগে আমার চোখে জল এসে গিয়েছিল। এই সফরে ভুট্টো একটি বার্তাই দিতে চেয়েছেন যে ভারত থেকে দূরে থাকো। তার সফরসঙ্গীরা বাংলাদেশের আমলাতন্ত্র ও সামরিক বাহিনীর পাকিস্তানপন্থী লোকদের সঙ্গে সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা করতে পেরেছিল। ভুট্টোর সঙ্গে আসা মন্ত্রীরা শেখ মুজিবের মন্ত্রিসভার দুজন খন্দকার মোস্তাক আহমদ ও তাহিরউদ্দিন ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেছিল বলে আমরা প্রামাণ্য তথ্য পেয়েছিলাম। এই সফরের পুরো সময়টা মুজিবকে অবদমিত এবং রক্ষণাত্মক মনে হয়েছিল। ভুট্টো এবং পাকিস্তানের প্রতি মানুষের মনোভাব দেখে তিনি হকচকিত হয়ে পড়েছিলেন। তার এবং আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের এবং এক শ্রেণীর গণমাধ্যমের বিরূপ মনোভাব দেখে তিনি অবাক হয়েছিলেন। এই সফরের ফলে অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ব্যাপারে মুজিবের মনোভাব বদলে গিয়েছিল। এর পরিণতি হয়েছিল করুণ। ৭৪-এর শেষ দিকে ভারত বাংলাদেশ সম্পর্কে চির ধরেছিল। রাজনৈতিক সংঘাত গিয়েছিল বেড়ে। প্রায় এক দশক পর হিন্দু মুসলমানের মধ্যকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরেছিল। ঢাকা রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজার অনুষ্ঠান পণ্ডু হয়ে গিয়েছিল এবং অন্যান্য জায়গায় পূজা অনুষ্ঠানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছিল। দেশে ভারতবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ পাকিস্তানকে সম্ভাব্য মিত্র হিসেবে দেখতেন। এ প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে।
1974 সালের গোড়ার দিকে জাসদের সভাপতি মেজর জলিল ভয়েস অব আমেরিকার প্রতিনিধি আমানুল্লাহকে বলেছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ও তার দলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় তিনি যেন জলিলের সঙ্গে থাকেন এবং তাকে সাহায্য করেন। আমানুল্লাহ জলিলকে স্বাধীনতার আগেই চিনতেন। জলিল তাকে বড় ভাইয়ের মতো জানতেন এবং নানান প্রয়োজনে তার পরামর্শ চাইতেন। ভুট্টোর ঢাকা সফরের আগে পাকিস্তানের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের একটি অগ্রবর্তী দল ঢাকায় এসেছিল। ওই সময় জলিল আমানুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। অফিসে না পেয়ে জলিল তার বাসায় ফোন করেন। আমানুল্লাহ তখন বাসায় ছিলেন না, ফলে তাকে ছাড়াই জলিল পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন ও কথাবার্তা বলেন। জলিলের এই সাক্ষাৎ পর্ব নিয়ে জাসদ নেতৃত্বের মধ্যে কিছুটা হইচই হয়েছিল। জলিল ছিলেন সাঁজোয়া বাহিনীর একজন কর্মকর্তা। মুক্তিযুদ্ধের সময় তিনি নবম সেক্টরের অধিনায়ক হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কিন্তু ভারত বিরোধী রাজনীতি তার মন বদলে দিয়েছিল। ভারত বিরোধী রাজনীতির আরেক দিকপাল ছিলেন সিরাজ শিকদার, তার নেতৃত্বাধীন পূর্ব বাংলার সর্বহারা পার্টি। ভারত ও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ছাড়া যে কোনো শক্তিকে তারা মিত্র মনে করতেন এবং তাদের সহযোগিতা দিতে উদ্গ্রীব ছিলেন। এটা ছিল তাদের রাজনৈতিক কৌশল। এ ব্যাপারে সর্বহারা পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা আকা ফজলুল হক রানা লেখককে দেয়া এক সাক্ষাৎকারে কৌতূহলোদ্দীপক তথ্য দিয়েছেন। আমি ছিলাম ময়মনসিংহ জেলার দায়িত্বে। 74 সালে ঢাকায় আসি। শিকদার আমাকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের সূত্র ধরিয়ে দিল। ঢাকায় পাকিস্তানের কোনো দূতাবাস ছিল না। মাদারীপুরের খন্দকার মাহতাবউদ্দিন ছিলেন পাকিস্তানের সঙ্গে যোগসূত্র। তিনি ছিলেন মাশরিকি গ্রুপের কর্ণধার। তিনি ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীতে মালপত্র সরবরাহের ব্যবসা করতেন। 74-এর জুনের শেষ দিকে আমি তার মতিঝিলের অফিস থেকে একবার 30,000 এবং পরে আরও 20,000 টাকা এনেছিলাম। আমার সঙ্গে ছিলেন মহসিন আলী। জানতাম টাকাটা ভুট্টো পাঠিয়েছেন। আমরা ওই টাকা দিয়ে পার্টির জন্য একটা পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলাম। শেখ মুজিব তারপরও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া অব্যাহত রাখেন। 1974 সালের 18 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য হয়। ওই সময় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন চলছিল। প্রধানমন্ত্রী শেখ মুজিব অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যান। 25 সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দেন। ভাষণটি ছিল বাংলা ভাষায়। জাতিসংঘের ইতিহাসে এই প্রথম একজন সরকার প্রধান বাংলা ভাষায় বক্তৃতা দিলেন। ভাষণে পাকিস্তানের সঙ্গে সব ধরনের ঝামেলা মিটিয়ে ফেলার লক্ষ্য এবং তার চেষ্টার কথা উল্লেখ করে বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য আমরা কোনো উদ্যোগ বাদ দেই নাই এবং সবশেষ 150 জন যুদ্ধবন্দীকে ক্ষমা প্রদর্শন করিয়া আমরা চূড়ান্ত অবদান রাখিয়াছি। ওইসব যুদ্ধবন্দী মানবতার বিরুদ্ধে অপরাধসহ মারাত্মক অপরাধ করিয়াছে। ইহা হইতেছে নতুন অধ্যায়ের সূচনা ও উপমহাদেশের ভবিষ্যৎ শান্তি ও স্থায়িত্ব গড়িয়া তোলার পথে আমাদের অবদান। এই কাজ করিতে গিয়ে আমরা কোনো পূর্ব শর্ত আরোপ অথবা কোনো দর কষাকষি করি নাই। আমরা কেবলমাত্র আমাদের জনগণের ভবিষ্যৎ মঙ্গলের কল্পনায় প্রভাবিত হইয়াছি। শেখ মুজিব দেশে আপোষ মীমাংসার মাধ্যমে 71-এর ক্ষতফুলে জাতীয় ঐক্যের যে ধারার সূচনা করেছিলেন তার একটি আভাস পাওয়া যায় তার সহকারী একান্ত সচিব শাহরিয়ার ইকবালের বর্ণনা থেকে। 19 জানুয়ারি 1975 অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী গগ হুইটলাম রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছিলেন। সেদিন রাতে রাষ্ট্রাচারের নিয়মানুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার অতিথি প্রধানমন্ত্রীর সম্মানে এক রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন। 18 তারিখে বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন, রাষ্ট্রীয় নৈশভোজে
তার দুজন অতিথি থাকবেন। অতিথিদের নাম তিনি আমাকে নৈশভোজের দিন সকালে জানাবেন। 19 তারিখে প্রধানমন্ত্রীর সিকিউরিটি ফোর্সের কমান্ড্যান্ট কর্নেল জামিল আমার কাছে বঙ্গবন্ধুর দুজন অতিথির নাম জানতে চাইলেন। অতিথিদের সম্পূর্ণ লিস্ট তৈরি হওয়ার পরই টেবিল প্ল্যান প্রস্তুত করা হয়। ঠিক করা হয় কোন অতিথি কোন টেবিলে বসবেন। আমি বঙ্গবন্ধুর কাছে তার অতিথিদের নাম জানতে চাইলাম। তিনি তার অতিথিদের নাম বললেন, শাহ আজিজুর রহমান এবং জনাব জহিরুদ্দিন। এরা দুজনই দালাল আইনে সাজাপ্রাপ্ত হয়ে জেলে ছিলেন। সম্প্রতি ক্ষমা লাভ করে মুক্তি পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় এরা দুজনই, বিশেষ করে শাহ আজিজুর রহমান হানাদার পাকিস্তানি বাহিনীর পক্ষে দালালি করেছিলেন এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। আমি ওই দুইজনের নাম কর্নেল জামিলকে জানালাম। তিনি এই দুইজনকে নিমন্ত্রণ কার্ড পাঠাতে বললেন। দুজনের ঠিকানা জোগাড় করা হলো। গোপীবাগ ও তোপখানা রোডে গণভবনের মোটরসাইকেল রাইডার কার্ড পৌঁছে দিয়ে এলো। এমন সময় প্রধানমন্ত্রীর পুত্র শেখ কামাল আমাকে ফোন করে এই নিমন্ত্রণপত্র পাঠানোর সত্যতা জানতে চাইল। আমি তাকে জানালাম যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। কিছুক্ষণ পর গাজী গোলাম মোস্তফা আমাকে টেলিফোনে একই প্রশ্ন করেন এবং আমি একই উত্তর দেই। বিষয়টি আমি বুঝতে পারিনি। বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করার সাহস কারো ছিল না। এই দুইজন সেই রাত্রিতে নৈশভোজে উপস্থিত ছিলেন। শেষের দিকের একটি টেবিলে তাদের বসানো হয়েছিল। পরে শুনেছিলাম শাহ আজিজকে পাকিস্তানের রাষ্ট্রদূত করে পাঠানো হবে। শেখ মুজিব যতদিন বেঁচে ছিলেন ততদিন গুরুত্বপূর্ণ দুটো দেশ, চীন ও সৌদি আরব, বাংলাদেশকে আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। এটাকে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা হিসেবে দেখা হতো। এমনকি এটাও প্রচার করা হয়েছিল যে বাংলাদেশ যেহেতু ভারতের একটি তাবেদার রাষ্ট্র, সেহেতু এর সার্বভৌমত্ব পুরোপুরি প্রমাণিত না হওয়া পর্যন্ত সৌদি আরব ও চীনের স্বীকৃতি পাওয়া যাবে না। এ বিষয়ে শেখ মুজিবের সহকারী একান্ত সচিব শাহরিয়ার ইকবালের বিবরণটি ভিন্ন চিত্র তুলে ধরে। একদিন সন্ধ্যায় ভারতে অবস্থানকারী একটি আরব দেশের রাষ্ট্রদূত অনির্ধারিতভাবে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। সেই রাষ্ট্রদূত সৌদি আরবের তখনকার বাদশাহ ফয়সালের পাঠানো কয়েকটি উপহার বঙ্গবন্ধুকে দিয়েছিলেন। 3টি উপহার ছিল: একটি অতি মূল্যবান জায়নামাজ, একটি সোনার হাতঘড়ি এবং এক বাক্স খেজুর। বঙ্গবন্ধু আমাকে নির্দেশ দিয়েছিলেন খেজুরের বাক্সটি যেন গণভবনের কর্মকর্তা ও কর্মচারীদের খাওয়ার জন্য দেয়া হয়। সোনার ঘড়িটি সরকারি তোষাখানায় সংরক্ষণের নির্দেশ দেয়া হয়। জায়নামাজটি বঙ্গবন্ধুর পিতার জন্য তার ধানমন্ডি 32 নম্বর সড়কের বাসভবনে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে সৌদি সরকার বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য সৌদি বাদশাহ উপহার পাঠিয়েছিলেন। 1971-এর স্বাধীনতার পর বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সেই প্রথম যোগাযোগ। সরকারি চিঠিটি 29/8/1975 তারিখে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো হয়েছিল। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। গোড়া থেকেই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটা চেষ্টা ছিল বাংলাদেশ সরকারের। সৌদি আরব তখন পর্যন্ত বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। এ ব্যাপারে পাকিস্তানের বাংলাদেশ বিরোধী প্রচারণাও কাজ করেছে। বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য 1973 সালের মে মাসে শেখ মুজিব সৌদি বাদশাহ ফয়সালের কাছে একজন বিশেষ দূত পাঠিয়েছিলেন। 1973 সালের সেপ্টেম্বরে আলজিয়ার্সে জোটনিরপেক্ষ দেশগুলোর শীর্ষ সম্মেলনে দুইজনের দেখা হয়েছিল। বাদশাহ ফয়সাল বলেছিলেন তিনি বাংলাদেশ ও পাকিস্তানকে দুটো চোখের মতো মূল্যবান বলে মনে করেন। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ হয় তিনি তার শঙ্কার কথা জানিয়েছিলেন। শেখ মুজিব তাকে বুঝিয়েছিলেন কোন পটভূমিতে পাকিস্তান ভেঙে গিয়েছিল।
শেখ মুজিব সৌদি আরবের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। 1974 সালের জানুয়ারি মাসে তিনি সাবেক রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে সৌদি আরবে পাঠান। লাহোরে অনুষ্ঠেয় ইসলামিক ঐক্য সংস্থার OIC আসন্ন শীর্ষ বৈঠকে বাংলাদেশের যোগ দেওয়ার প্রসঙ্গটি সৌদি বাদশার কাছে ব্যাখ্যা করাই ছিল এই সফরের উদ্দেশ্য। অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে 1974 কামাল হোসেন শেখ মুজিবের একটি বিশেষ বার্তা নিয়ে বাদশাহ ফয়সালের সঙ্গে দেখা করেন। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সাক্ষাৎ পর্ব ছিল উৎসাহজনক। এ ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা নেয়ার আগেই ফয়সাল আততায়ীর হাতে নিহত হন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি শোকবাণী নিয়ে কামাল হোসেন সৌদি আরব যান এবং বাদশাহ খালেদ, যুবরাজ ফাহাদ এবং প্রয়াত বাদশার ছেলে সৌদসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা করেন। জুলাই 1975 সৌদি আরবে ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কামাল হোসেন অংশ নেন। সম্মেলন শেষে তিনি বাদশাহ খালেদের সঙ্গে দেখা করলে খালেদ তাকে আশ্বস্ত করেন 2 মাসের মধ্যেই 2 দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা সম্ভব হবে। তিনি কামাল হোসেনকে এ ব্যাপারে যুবরাজ সৌদের সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দেন। সম্মেলন শেষে যে বিশেষ রাজকীয় ভোজের আয়োজন করা হয়েছিল তাতে প্রধান টেবিলে সৌদি রাজপরিবারের সদস্যবৃন্দ, ওয়াইসির মহাসচিব, আরব লীগের মহাসচিব ও প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি কামাল হোসেনকে আসন দেওয়া হয়। ব্যাপারটি সবার নজর কেড়েছিল। বাদশাহ খালেদ কামাল হোসেনকে বলেছিলেন, আগস্টের শেষভাগে পেরু লিমায় জোট নিরপেক্ষ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যাওয়ার পথে তিনি যেন জেদ্দায় থেমে কূটনৈতিক স্বীকৃতির আনুষ্ঠানিকতা নিয়ে তার সঙ্গে কথা বলে যান। আগস্টের শেষে কামাল হোসেনের আর লিমা যাওয়া হয়নি। গণচীনের ঘটনাটিও অনুরূপ। এই ঘটনাটি শাহরিয়ার ইকবাল ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি হুমায়ুন কবিরের কাছে শুনেছিলেন। পরে তখনকার পররাষ্ট্র সচিব ফখরুদ্দিন আহমেদের কাছেও একই ঘটনা শুনেছিলেন। হুমায়ুন কবির তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক প্রচার বিভাগের পরিচালক ছিলেন। একদিন তাকে গণভবনে রাষ্ট্রপতির দপ্তরে ডেকে পাঠানো হয়। সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন ও পররাষ্ট্র সচিব ফখরুদ্দিন আহমেদ। হুমায়ুন কবিরকে বলা হলো যে অতি জরুরি এবং গোপনীয় কূটনৈতিক কাজে তাকে হংকং যেতে হবে। সেখানে তার সঙ্গে দেখা হবে বার্মায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খাজা মোহাম্মদ কায়সারের সঙ্গে। রাষ্ট্রদূত কায়সার রেঙ্গুন থেকে হংকং হয়ে পিকিং যাবেন। সেখান থেকে চীনা প্রধানমন্ত্রী চো এন লাইয়ের বঙ্গবন্ধুকে লেখা একটি চিঠি নিয়ে হংকং ফিরবেন। হুমায়ুন কবির সেই চিঠি কায়সার সাহেবের কাছ থেকে নিয়ে ঢাকায় ফিরবেন। রাষ্ট্রদূত কায়সার ছিলেন হুমায়ুন কবিরের শ্বশুরবাড়ির আত্মীয়। কূটনৈতিক গোপনীয়তা রক্ষার জন্য অনেক কিছুই করতে হয়। হুমায়ুন কবিরকে নির্দেশ দেওয়ার সময় শেখ মুজিব বলেছিলেন যে একজন সিনিয়র ডিপ্লোম্যাটকে এ কাজে পাঠালে অনুসন্ধিৎসু মহলের কৌতূহল বাড়বে। একজন জুনিয়র ডিপ্লোম্যাটকে পাঠালে সে বিষয়টির গুরুত্ব অতটা বুঝতে পারবে না। সেজন্যই একজন মিড সিনিয়র ডিপ্লোম্যাটকে হংকং পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হুমায়ুন কবির নিষ্ঠার সঙ্গে শেখ মুজিবের দেয়া গুরু দায়িত্বটি পালন করেছিলেন। চো এন লাই সেই চিঠিতে শেখ মুজিবকে জানিয়েছিলেন গণচীন সরকার বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আনুষ্ঠানিক চিঠি যথাসময়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এই বিষয়ে আনুষ্ঠানিক চিঠিটি 31/8/1975 তারিখে বাংলাদেশ সরকারকে দেয়া হয়। খন্দকার মোস্তাকের পাকিস্তানপন্থী পররাষ্ট্র সচিব সম্পূর্ণ ঘটনাটি নিখুঁতভাবে পাল্টে দিয়েছিলেন। 72-এর 10 জানুয়ারি শেখ মুজিব যখন দেশে ফিরছিলেন তখন তিনি দেখলেন দেশটা লণ্ডভণ্ড হয়ে গেছে। ওই সময় উঠে দাঁড়ানোর জন্য দরকার ছিল
প্রচণ্ড রকমের আত্মবিশ্বাস এবং জাতীয় ঐক্যের। শেখ মুজিব ঐক্যের একটি ধারার সূচনা করেছিলেন। ওই সময় বিরোধী দলের অনেক রাজনীতিবিদ শেখ মুজিবকে আপোষকামী এবং সুবিধাবাদী বলে আলোচনা করতেন। এক রাতের মধ্যেই যারা একটা বিপ্লব ঘটিয়ে সমাজতন্ত্র কায়েমের খোয়াব দেখতেন, তাদের ক্রমাগত আক্রমণে শেখ মুজিবকে পিছু হটতে হয়েছিল। তিনি দিন দিন তার দলের সুবিধাবাদী ও দুর্নীতিবাজ লোকদের হাতের মুঠোয় চলে যাচ্ছিলেন। তাকে নিঃসঙ্গতার দিকে ঠেলে দেওয়া হয়েছিল। বিরোধী শিবিরের রাজনীতিবিদ, বিশেষ করে যারা ৭১-এ জনগণের প্রতিপক্ষ ছিলেন, শেখ মুজিব তাদের প্রতি উদারতা দেখিয়েছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার চেয়ে পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের নিরাপদে ফিরিয়ে আনাকেই তিনি অগ্রাধিকার দিয়েছিলেন। তিনি মনের মধ্যে প্রতিহিংসা পুষে রাখেননি, সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছিলেন। রাজপথের রাজনীতিবিদ থেকে একজন স্টেটম্যান হয়ে ওঠার চেষ্টা ছিল তার, কিন্তু চলতি ধারার রাজনীতি তিনি পাল্টাতে পারেননি। বিক্ষোভ আর হম্বিতম্বির মেঠো রাজনীতি সব দলই অব্যাহত রেখেছিল, এমনকি আওয়ামী লীগও। এর খেসারত দিতে হয়েছে পুরো জাতিকে। বাকশাল। এদেশে চুরি ডাকাতি বেশ পুরনো পেশা, সব সময়ই ছিল। স্বাধীন বাংলাদেশে অপরাধের আকার ও প্রকার হঠাৎ করেই বেড়ে গিয়েছিল। অপরাধীরা আগে লাঠিসোঁটা, রামদা, বল্লম, বড়জোর গাদা, বন্দুক ব্যবহার করত। যুদ্ধ পরবর্তী সময়ে আগ্নেয়াস্ত্র সহজলভ্য হয়ে যাওয়ায় অপরাধের ধরন গেল পাল্টে। এর পেছনে প্রকাশ্য গোপন রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রশ্রয় কিংবা অংশগ্রহণ কোনো লুকোনো বিষয় ছিল না। কাগজের পাতায় ছিনতাই, ডাকাতি, রাহাজানি আর খুনের খবর নিত্যদিন ছাপা হতো। এর সঙ্গে যোগ হলো বাজার, থানা ও ব্যাংক লুটের ঘটনা। নিচের সংবাদ শিরোনামগুলো দেখলে পরিস্থিতির ভয়াবহতা আঁচ করা যায়। শহরে আরেকটি ব্যাংক ডাকাতি। ইত্তেফাক, 17 সেপ্টেম্বর 1972। 9 মাসে রংপুরে 302টি খুন, 26টি ডাকাতি। ইত্তেফাক, 16 অক্টোবর 1972। ব্যাংকের টাকা ও গাড়ি ছিনতাই। ইত্তেফাক, 10 জানুয়ারি 1973। 28 দিনে 20 জন আওয়ামী লীগ কর্মী ও সমর্থক নিহত। ইত্তেফাক, 2 মার্চ 1973। জয়দেবপুরে সশস্ত্র ডাকাতি, 78,500 টাকা ছিনতাই। ইত্তেফাক, 5 এপ্রিল 1973। দুষ্কৃতিকারীরা পুলিশের হাত হইতে অস্ত্র ছিনাইয়া লইতেছে। ইত্তেফাক, 25 জুন 1973। আরেকটি পুলিশ ক্যাম্পে দুষ্কৃতিকারীদের হামলা। ইত্তেফাক, 28 জুন 1973। বরিশালে থানা অস্ত্রশালা লুট। ইত্তেফাক, 4 জুলাই 1973। পুলিশ ফাঁড়ি আক্রান্ত, সমুদয় অস্ত্র লুট। ইত্তেফাক, 12 জুলাই 1973। লৌহজং থানা ও ব্যাংক লুট। ইত্তেফাক, 28 জুলাই 1973। চট্টগ্রামে ব্যাংক ডাকাতি, লালদিঘিতে গ্রেনেড চার্জ, 18 জন আহত। পাথরঘাটায় রেঞ্জের অফিসের অস্ত্র লুট। ইত্তেফাক, 15 আগস্ট 1973। সংসদে প্রশ্নোত্তর। এ পর্যন্ত 73 জন পুলিশ ও বিডিআর খুন, 2টি থানা ও 17টি ফাঁড়ি লুট। ইত্তেফাক, 25 সেপ্টেম্বর 1973। রাজশাহীতে পুলিশ ফাঁড়ি ভস্মীভূত, দুর্বৃত্তের গুলিতে 7 জন পুলিশসহ অন্যন 12 ব্যক্তি নিহত। ইত্তেফাক, 30 সেপ্টেম্বর 1973। রক্ষী বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে 8 জন নিহত। ইত্তেফাক, 5 অক্টোবর 1973। থানা, খাদ্যগুদাম, ব্যাংক, ডাকঘর ও ওয়্যারলেস কেন্দ্র লুট। ইত্তেফাক, 6 অক্টোবর 1973। হরিণাকুণ্ডু থানায় অগ্নিসংযোগ, অস্ত্রশস্ত্র লুট, সশস্ত্র হামলাকারীদের সহিত পুলিশের প্রচণ্ড গুলি বিনিময়। আহত অবস্থায় একজন নকশাল গ্রেফতার। ইত্তেফাক, 11 অক্টোবর 1973। 11টি থানা ও ফাঁড়ি লুট, পুলিশসহ শতাধিক নিহত, সহস্রাধিক ডাকাতি। অক্টোবরের খতিয়ান। ইত্তেফাক, 1 নভেম্বর 1973। গুলিবর্ষণ, পোলিং অফিসার অপহরণ, সন্ত্রাস। 5টি ইউনিয়নে নির্বাচন পণ্ডু।
ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যালট বাক্স ছিনতাই। গণকণ্ঠ 20 ডিসেম্বর 1973। জাতীয় সংসদে প্রশ্নোত্তর। 10,280টি ডাকাতি হয়েছে, বাজার লুট হয়েছে 13টি, থানা থেকে প্রায় 400 আগ্নেয়াস্ত্র লুট, দুষ্কৃতিকারীর হামলায় 1809 জন নিহত। গণকণ্ঠ 2 ফেব্রুয়ারি 1974। গ্রেনেড বিস্ফোরণ, ছাত্রী আহত, 3 জন গ্রেপ্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। ইত্তেফাক 9 এপ্রিল 1974। বগুড়ায় থানা লুট, 2 জন পুলিশসহ 3 জন নিহত। ইত্তেফাক 24 জুন 1974। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য, এ পর্যন্ত 9,560টি নরহত্যা, 1224টি ডাকাতি, 271টি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। গণকণ্ঠ 29 জুন 1974। গত 33 মাসে দুষ্কৃতিকারীদের গুলিতে 4 জন এমপি সহ 524 জন আওয়ামী লীগ কর্মী নিহত। ইত্তেফাক 23 আগস্ট 1974। পাবনায় পুলিশ ও সশস্ত্র দলের মধ্যে গুলি, 1 ব্যক্তি নিহত। ইত্তেফাক 25 আগস্ট 1974। থানা আক্রমণ, 2 ঘণ্টা ব্যাপী গুলি বিনিময়, 1 জন পুলিশ নিহত। ইত্তেফাক 30 সেপ্টেম্বর 1974। মানিকগঞ্জে ব্যাংক ডাকাতি। ইত্তেফাক 4 ডিসেম্বর 1974। রাজনীতি ক্রমেই সংঘাতময় হচ্ছিল, খুনোখুনি বাড়ছিল। সরকারি দলের কর্মী সমর্থক এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানি, গুম এবং খুনের খবর মানুষের মুখে মুখে চাউর হতো। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও তাদের রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা অজ্ঞাত আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। বাংলাদেশের গণপরিষদ এবং প্রথম জাতীয় সংসদের আলোচনায় অন্তত 6 জন সংসদ সদস্যের নিহত হওয়ার তথ্য উঠে এসেছে। তাদের নামে সংসদের শোক প্রস্তাব নেওয়া হয়। গুপ্ত হত্যার প্রথম শিকার হয়েছিলেন 1970 সালে জাতীয় পরিষদের খুলনা 5 আসন থেকে নির্বাচিত মোহাম্মদ আব্দুল গফুর। তিনি 6 জুন 1972 নিহত হন। শাওগাতুল আলম সগীরকে হত্যা করা হয় 3 জানুয়ারি 1973। তিনি 1970 সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে বাখরগঞ্জ 18 আসন থেকে সদস্য হয়েছিলেন। 1973 সালে ফরিদপুর 17 আসন থেকে নির্বাচিত AFM নুরুল হক হাওলাদার নিহত হন 30 মে 1973। বাখরগঞ্জ 3 আসন থেকে 1970 সালে প্রাদেশিক পরিষদে এবং 1973 সালে জাতীয় সংসদে নির্বাচিত সদস্য মোতাহার উদ্দিনকে 1974 সালের 10 জানুয়ারি হত্যা করা হয়। 1970 সালে ঢাকা 22 আসন থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্য গাজী ফজলুর রহমানও নিহত হন। সবশেষ হত্যাকাণ্ডটি ঘটে 25 ডিসেম্বর 1974 কুষ্টিয়ার কুমারখালীতে ঈদের জামাতে। ওই দিন নিহত হন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ গোলাম কিবরিয়া। উল্লেখ্য যে 1974 সালের 3 ফেব্রুয়ারি জাসদের জাতীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেনকে যশোরে অজ্ঞাত আততায়ীরা গুলি করে হত্যা করে। তিনি বাংলাদেশের প্রথম গণপরিষদের সদস্য ছিলেন। স্থানীয় জাসদের দাবি সরকারি দলের সমর্থনপুষ্ট লোকেরা তাকে হত্যা করেছে। সংসদে তার নামে কোনো শোক প্রস্তাব উত্থাপিত হয়নি। সশস্ত্র রাজনীতির প্রধান অনুঘটক ছিল পূর্ব বাংলার সর্বহারা পার্টি ও জাসদ। সর্বহারা পার্টিতে যোগ দিয়েছিলেন 1972 সালে সেনাবাহিনী ছেড়ে আসা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন। আরেক সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের যোগ দিয়েছিলেন জাসদে। দল দুটি বিপ্লবের কথা বলতো। জিয়াউদ্দিনের ঘাঁটি ছিল পার্বত্য চট্টগ্রামে। তাহের জাসদের মধ্য থেকে গড়ে ওঠা বিপ্লবী গণবাহিনী নেতৃত্ব দিলেও ফুল টাইম সরকারি চাকরি করতেন। মুক্তিযুদ্ধে একটি পা হারানোর কারণে তিনি সামরিক পরিভাষায় ডাউন ক্যাটাগরাইজ হয়ে সেনাবাহিনী ছাড়তে বাধ্য হয়েছিলেন। প্রধানমন্ত্রী তাকে একটি অসামরিক পদে নিয়োগ করেছিলেন, প্রথমে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থায় এবং পরে পানি উন্নয়ন বোর্ডে। মার্কিন সাংবাদিক ড্যানিয়েল সাদারল্যান্ডের একটি প্রতিবেদনে তাদের কর্মতৎপরতার উল্লেখ পাওয়া যায়।
প্রতিবেদনটি ছাপা হয়েছিল বোস্টন থেকে, প্রকাশিত ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর পত্রিকায়। বাংলাদেশে বিরাজমান দুর্ভিক্ষের বর্ণনা দিতে গিয়ে 18 অক্টোবর 1974 ছাপা হয় এই প্রতিবেদনে তিনি লেখেন, যত ক্ষুদ্র বা বিচ্ছিন্নই হোক না কেন তারা বিপ্লব চালিয়ে যেতে বদ্ধপরিকর। কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের স্বাধীনতার আগে পশ্চিম পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়েছে এবং এখন মনে করছে যে শেখ মুজিব ও তার অনুচররা তাদের সঙ্গে প্রতারণা করেছে। সাদারল্যান্ড জিয়াউদ্দিনের নাম উল্লেখ না করে বলেন, এইসব বিরোধী মুক্তিযোদ্ধাদের একজন হচ্ছেন জৈনক লেফটেন্যান্ট কর্নেল, যিনি মুক্তিযুদ্ধের একজন বীর ও পরে ঢাকার সামরিক ব্রিগেডের অধিনায়ক ছিলেন। মাস কয়েক আগে তিনি আন্ডারগ্রাউন্ড চলে গেছেন। দুর্ভিক্ষ প্রসঙ্গে সাদারল্যান্ডের মন্তব্য ছিল, দুস্থ মানুষের অসন্তোষ কখনো সংগঠিত বিরোধী আন্দোলনের দিকে যাবে কিনা ভবিষ্যতেই তা জানা যাবে। আওয়ামী লীগের মধ্যে একতার বুননটা ক্রমশ ছিঁড়ে যাচ্ছিল। বিষয়টি উঠে এসেছে গহ্বর রিজভির একটি গবেষণাপত্রে। দলের মধ্যে দলাদলি প্রসঙ্গে রিজভি বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের ভেতরে উত্তেজনা দেখা দেয়। আওয়ামী লীগের ভেতরে উপদলীয় কোন্দল কোনো নতুন নয়, এতদিন এটা নিয়ন্ত্রণ করা গেছে। প্রথমত পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রাম এবং দ্বিতীয়ত শেখ মুজিবের ব্যক্তিত্বের কারণে। শেখ মুজিবের পর দলের নেতা কে হবেন এর মীমাংসা হয়নি। মুজিবের ব্যক্তিগত হস্তক্ষেপের কারণেই দলে প্রকাশ্য বিভক্তি দেখা যায়নি। মন্ত্রিসভার কয়েকজন সদস্য সরকার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। কেবল মন্ত্রিসভা নয়, তরুণ নেতৃত্বেও ফাটল ধরেছিল। তোফায়েল আহমেদ শেখ ফজলুল হক মনির কাছ থেকে সরে যাচ্ছিলেন এবং এর ফলে কেন্দ্রীয়, জেলা ও মহকুমা পর্যায়ে যুব ও শ্রমিক সংগঠনের মধ্যে বিভক্তি তৈরি হয়। দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কায়েম হতে যাচ্ছে, এই রকম গুঞ্জন ছিল। 17 নভেম্বর 1974 ইংরেজি সাপ্তাহিক হলিডে পত্রিকায় অচিন্ত সেনের এক প্রতিবেদনে বলা হয়, সরকার শিগগিরই রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি বিপ্লবী কাউন্সিল ও উপদেষ্টা পরিষদ গঠনের মাধ্যমে কাঠামোগত পরিবর্তন আনবে বলে কানাঘোষা শোনা যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাগদাদ ও কায়রো সফরের পরপরই সরকার পদ্ধতি বদলানোর চিন্তা শুরু হয়েছে এবং একদলীয় ব্যবস্থা কেমন কাজ করছে এটা দেখতে ও বুঝতে তিনি ওই দুটো দেশ সফর করেছেন। ইতিমধ্যে একটি ইংরেজি দৈনিকে রাষ্ট্রপতির শাসিত সরকার ব্যবস্থার গুঞ্জন শুরু হয়েছে এবং বলা হচ্ছে, সংসদীয় গণতন্ত্র দেশের মানুষের জন্য উপযোগী নয়। 1974 সালের 28 ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ সংবিধানের 141 ক অনুচ্ছেদের এক দফায় দেওয়া ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। কারণ হিসেবে বলা হয়, এমন ভয়াবহ জরুরি অবস্থা বিদ্যমান রহিয়াছে যাহাতে অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন। নাগরিক সংগঠন, মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির সাধারণ সম্পাদক মওদুদ আহমদ জরুরি অবস্থা ঘোষণা করার বিষয়টি আইনগতভাবে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নেন। রাতে হলিডের সম্পাদক এনায়েতুল্লাহ খান এবং ইত্তেফাকের সম্পাদক আনোয়ারুল হোসেন মঞ্জু তার বাসায় আসেন। তাদের সঙ্গে তিনি এই বিষয়টি নিয়ে কথা বলেন। পরদিন সকালে মওদুদ গ্রেপ্তার হন। মওদুদের ভাষ্যে জানা যায়, ভোরবেলায় পুলিশ সুপার জব্বার সাহেব দরজার বেল টিপলে দরজা খোলার পর আমার স্ত্রীকে জানালেন যে তারা আমার সঙ্গে দেখা করতে চান। রাতের বেলায় ঘরে ঢোকেননি, ব্রিটিশ আমল থেকে দেশের আইনে মানা আছে বলে। ডক্টর কামাল হোসেন আর ব্যারিস্টার আমিরুল ইসলামকে খবরটা দিলাম। তারা শুনে অবাক। তারা প্রথমে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী সাহেবের বাসায়। তিনিও কিছু জানেন না, শুধু বিস্মিত হলেন। খুব ভালো মানুষ ছিলেন, আমার কথা শুনে আশ্চর্য হলেন। তারপর ওরা যখন প্রধানমন্ত্রীর বাড়িতে গেলেন, শেখ সাহেব জানালেন আমাকে কারাবন্দি করার নির্দেশ তিনি নিজেই দিয়েছেন। টেলিফোনে যখন তারা এই খবরটা দিলেন তখন আর দেরি করিনি, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে পড়লাম জেলখানায় যাওয়ার জন্য।
দেশে জরুরি অবস্থা জারির ঘোষণা সংবলিত সরকারি গেজেট 28 ডিসেম্বর 1974। আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবুর রহমানের জন্য বিদেশ থেকে আইনজ্ঞ স্যার টমাস উইলিয়ামকে আনার ব্যবস্থা আমি করেছিলাম। 11 মাস তার মামলায় নিজের পকেটের পয়সা খরচ করে নানা কিছু আয়োজন করেছি। তার অবৈতনিক একান্ত সচিবের কাজ করেছি। গোলটেবিল বৈঠকে তার সঙ্গে গিয়েছি তাকে সাহায্য করার জন্য। মাস 6 আগে 16 জুলাই 1974 শেখ সাহেব আমাকে অনেক কথা বলেছিলেন রাগ করে। এদেশের বুদ্ধিজীবীদের মেরুদণ্ডহীনতার কথা জিজ্ঞেস করেছিলেন। পাবনার কমিউনিস্ট নেতা আব্দুল মতিনের মামলা আমি কেন করি? টিপু বিশ্বাস, ওয়াহিদুর রহমানের জন্য আমার সহানুভূতি কেন থাকবে? শান্তি সেন, অরুণা সেন কে আমার? তার দুর্দান্ত ব্যক্তিত্বের সামনে সাহস করে শুধু বলেছিলাম, পাকিস্তান সরকারের 1 নম্বর শত্রু ছিলেন আপনি। অথচ আমরা আপনার পক্ষ সমর্থন করে ডিফেন্স টিম তৈরি করেছিলাম। আর এখন স্বাধীন দেশে নিজেদের নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করার জন্য কিছু করতে পারবো না? যাই হোক, শেষ পর্যন্ত মুজিবের নির্দেশেই আমাকে গ্রেপ্তার হতে হলো। স্পেশাল ব্রাঞ্চের এসপি জব্বার সাহেব গাড়ি করে আমাকে নিয়ে গেলেন প্রথমে আমার চেম্বারে। সমস্ত ফাইলপত্র ঘাঁটলেন। যত রাজনৈতিক কর্মীর মামলা করেছে তাদের হদিস নিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলার সময় টেলিফোনে আড়িপাতা হয়েছিল। গাড়ি করে আমাকে সবসময় অনুসরণ করা হয়েছে, কিন্তু পুলিশ কোনোদিন চেম্বারে ঢোকার সাহস করেনি। শেখ মুজিবকে ডিফেন্ড করার জন্য তো তখন আমাকে আটক করেনি। দেশ স্বাধীন হওয়ার পর এইসব নিয়মকানুনের পরিবর্তন হয়েছে। তৃতীয় বিশ্বের দেশ স্বাধীন হলে নাকি এইসবই ঘটে। নাগরিকদের স্বাধীনতা কমে যায়, নাগরিক অধিকার লোপ পায়, ঔপনিবেশিক সরকারের চেয়ে জাতীয় সরকারগুলো বেশি নির্মম হয় এবং আইনের শাসনের প্রতি বেশি অবহেলা দেখায়। এইসব জাতীয় সরকারের অধীনে আদর্শ এবং মূল্যবোধের অবক্ষয় ঘটে খুব দ্রুত। সমাজ হয়ে পড়ে মেরুদণ্ডহীন। যদিও এইসব কথা বিশ্বাস করতে ইচ্ছে হয় না। হংকং থেকে প্রকাশিত ফার ইস্টার্ন ইকোনমি রিভিউয়ের 10 জানুয়ারি 1975 সংখ্যায় ডেভিড হাস্টের এক প্রতিবেদনে জরুরি অবস্থা জারির সমালোচনা করে বলা হয়, শেখ মুজিবুর রহমান অবশেষে গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। জরুরি অবস্থা বলবৎ করতে গিয়ে শেখ মুজিব সেই পুরনো জুজুর ভয়ই দেখিয়েছেন যে বাংলাদেশে প্রো পাকিস্তানিরা এখনও সক্রিয়। কিন্তু অধিকাংশ পর্যবেক্ষক একমত যে যেহেতু আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে, সেজন্যই জরুরি অবস্থা চালু করা হয়েছে। 17 জানুয়ারি লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফে মুজিব একনায়কতন্ত্র কায়েম করেছে শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে পিটার গিল মন্তব্য করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তার দেশে পার্লামেন্টারি গণতন্ত্রের শেষ চিহ্নটুকু লাথি মেরে ফেলে দিয়েছে। পরিস্থিতি প্রকৃত অর্থেই সংকটজনক ছিল এবং জরুরি অবস্থা জারি করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এটাই জরুরি অবস্থা জারির একমাত্র উদ্দেশ্য ছিল না। শেখ মুজিব চেয়েছিলেন শোষণমুক্ত দেশ গড়ার লক্ষ্যে প্রশাসনে এবং সংবিধানে সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সহজ করতে। এ প্রসঙ্গে মওদুদ আহমদের মন্তব্য হলো, শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নয়, সরকারের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের জন্য জরুরি অবস্থা ঘোষণা অপরিহার্য হয়ে পড়েছিল। 17 জানুয়ারি 1975 গণভবনে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক শুরু হয়। দলের নির্বাহী কমিটির সদস্যরাও বিশেষ আমন্ত্রণে সভায় যোগ দেন। সবাই জাতীয় সমস্যাগুলোর সমাধানের উপায় আলোচনা করতে গিয়ে প্রশাসনের আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেয়া হয়। শেখ মুজিব বিরাজমান পরিস্থিতির কড়া সমালোচনা করে সমস্ত ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করেন। পরপর 3 দিন 7 ঘন্টার তীব্র বাদানুবাদের মধ্য দিয়ে সভা শেষ হয়। শেখ মুজিবের বিরোধিতা করার সাহস কারো ছিল না। কয়েকজন নেতা ঘটনার গতি সমর্থন করতে পারেননি এবং আলোচনায়ও তারা অংশ নেননি।
দুর্নীতিবাজ সংসদ সদস্যরা নিজেদের দুর্নীতি চাপা দেওয়ার ভয়ে তাকে সমর্থন দেন। দলের নেতারা প্রশাসনিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবটি গ্রহণ করেন। শেখ মুজিবরের তেজোদ্দীপ্ত ভাব গম্ভীরতা ও ব্যক্তিত্বের কাছে নিজেদের সত্তা বিসর্জন দেওয়া ছাড়া অন্যদের কোনো গত্যন্তর ছিল না। এমএজি ওসমানী ও মইনুল হোসেন সরকারের রাজনৈতিক ভূমিকার সঙ্গে একমত না হওয়ায় দল থেকে পদত্যাগ করেন। অন্যরা শেখ মুজিবের উপর পূর্ণ আনুগত্য ঘোষণা করে সংকট সমাধানের জন্য তার হাতেই সব ক্ষমতা দেন। আওয়ামী লীগ সংসদীয় দলের সভায় বাকশাল ব্যবস্থার পক্ষে সংসদ সদস্যদের সমর্থন পাওয়া যায়নি বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগীয় সদস্য মইনুল হোসেন। তার ভাষ্য অনুযায়ী বলা হলো, বঙ্গবন্ধু সকলের মতামত শুনেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাকেই দেয়া হলো। সংসদীয় দলের সভায় কয়েকজন সদস্যের ক্ষোভ প্রকাশের বিষয়টি মইনুল হোসেন তুলে ধরেছেন এভাবে। জেনারেল এমএজি ওসমানী অত্যন্ত জোরালো ভাষায় শেখ সাহেবের উদ্দেশ্যে বললেন, জনগণ আপনাকে মুজিব ভাই হিসেবে দেখে থাকেন, তারা আপনাকে মুজিব খান হিসেবে দেখতে চান না। জেনারেল ওসমানী, নূরে আলম সিদ্দিকী ও আমি একইভাবে একদলীয় শাসনের বিপক্ষে ছিলাম। বঙ্গবন্ধুর সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তাদেরকে কঠোর ভাষায় তিরস্কার করলেন। সংসদ সদস্যদের ঢালাওভাবে দুর্নীতি পরায়ণ বলায় আমি বিশেষভাবে আহত ও অপমানিত বোধ করেছিলাম। তাই প্রতিবাদ করে বললাম, আমাদের সবাইকে চোর না বলে যারা চুরি করেছে, যাদের বিরুদ্ধে প্রমাণ আছে, তাদের বিচার করলেই তো হয়। বঙ্গবন্ধু উত্তর দিবার মতো কিছু পাচ্ছিলেন না। শেখ মুজিব হঠাৎ করে একদলীয় সরকার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেননি। অনেক দিন থেকেই তিনি এই নিয়ে ভাবছিলেন। 1979 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সিপিবির দ্বিতীয় কংগ্রেসের পর দলের নীতি ও কার্যক্রমের একটি পর্যালোচনামূলক দলিলে উল্লেখ করা হয়, 1974 সালের জুন মাসে বঙ্গবন্ধু আমাদের নেতৃত্বকে দ্ব্যর্থহীনভাবে বলেন যে দেশের সামগ্রিক পরিস্থিতির জটিলতা ও সংকট, এই সব কিছু হইতে দেশকে আগাইয়া নেয়ার জন্য তিনি দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করিবেন। বিরাজমান সকল দলকে বাতিল করিয়া নতুন একটি দল গঠন করিবেন। পশ্চিমী সংসদীয় গণতন্ত্র বাতিল করিবেন এবং নতুন দলে তিনি আওয়ামী লীগের প্রগতিশীল অংশ ন্যাপ ও আমাদের সমগ্র পার্টিকে পাইতে ইচ্ছুক। জুলাই মাসের মধ্যেই এই নতুন দল গঠিত হইবে বলিয়া তিনি আভাস দেন। তিনি এই বিষয়ে পার্টির অভিমত জানিতে চাহেন। অবশ্য বাকশাল আরও পরে গঠিত হয়। এই অবস্থায় জুলাই মাসের প্রথম দিকে কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে আমাদের পার্টি মে মাসের প্রস্তাব অনুযায়ী ত্রিদলীয় মৈত্রীজোট কার্যকর হইবে বলিয়া বঙ্গবন্ধু মনে করেন না। দেশের রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তনের একটি প্রস্তাব বঙ্গবন্ধুর পক্ষ হইতে আমাদের নিকট আসিয়াছে। কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধুর এই প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করিয়াছে। দেশে একটিমাত্র আইনসিদ্ধ দল গঠনে আমাদের পার্টির প্রকাশ্যভাবে কাজ করিবার অধিকার ক্ষুণ্ণ হইবে। জাতীয় বিপ্লবী প্রক্রিয়াকে অগ্রসর করার সম্ভাবনা বিচার করিয়া নতুন দল গঠিত হইলে পার্টির সভ্য কর্মী প্রভৃতির এই দলে যোগদান করা প্রয়োজন। কংগ্রেসে গৃহীত রণনীতিকে বাস্তবায়িত করার উদ্দেশ্যেই নতুন দল কমরেডদের যোগদানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করিতেছে। এই সিদ্ধান্ত বাইরে প্রচারের জন্য নয়, পার্টির মধ্যে বুঝ সৃষ্টির জন্য এবং বঙ্গবন্ধুর প্রস্তাবের উত্তর ঠিক করার জন্য নেওয়া হয়। অবশ্য বঙ্গবন্ধুকে ডিসেম্বর মাসের আগ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানানো হয় নাই। বাইরে প্রচারের জন্য সার্বিক ক্ষেত্রে পরিবর্তন সাধন করো, এই দাবি তোলার কথা বলা হয়। কমিউনিস্ট পার্টি সহ সকল পার্টিকে বাতিল করো, এই রকম দাবি আমরা কখনোই তুলিতে যাইব না, এই কথা হয়। কিন্তু বঙ্গবন্ধু একদল করিলে আমরা সেই দলে গিয়া তাহার মধ্যে যে সম্ভাবনা আছে উহা কাজে লাগাইব, ইহাই ছিল আমাদের বুঝ।